সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। আমরা আজকে শিখবো আমাদের নিউমেরিক্যাল অ্যানালাইসিস এর দ্বিতীয় অধ্যায়ের একটি ওভারভিউ ক্লাস। আমরা গত 4-5টি ক্লাসে যে আলোচনাগুলো করেছি তার উপরে একটি ওভারভিউ ক্লাস আজকে। এবং আমরা গতদিন বলেছিলাম আজকের এই ক্লাসে গত 4 ক্লাসে যে মেথড গুলো শিখেছি এবং মেথড অ্যাপ্লাই করে যে অঙ্ক শিখেছি, সেই মেথড গুলোর প্রত্যেকটি অ্যাপ্লাই করে আরো একটি করে অঙ্ক আজকে আমরা শিখবো। এবং আজকের ক্লাস আমরা এভাবে করে সাজিয়েছি। আমাদের এই ইন্টারপোলেশন চ্যাপ্টারে প্রথম যে মেথডটি ছিল সেটির নাম কি ছিল? কেউ একজন বলো তো, প্রথম মেথডের নাম কি ছিল? নিউটনস ফরওয়ার্ড মেথড, ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা। দ্বিতীয়টি ছিল কি নাম? ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন, ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা। এরপরে 3 নাম্বার যে মেথডটি শিখেছিলাম সেটির নাম কি ছিল? ডিভাইডেড ডিফারেন্স ফর্মুলা। এরপরে 4 নাম্বার ফর্মুলাটির নাম কি ছিল? ল্যাগ্রেঞ্জ ইন্টারপোলেশন ফর্মুলা। এই যে দুই একজন কথা বলতেছো, মানে একই জন বারবার কথা বলতেছো, অন্যরা কি কোনো কিছুই জানো না একেবারেই? আমরা কি নাম ধরে ধরে জিজ্ঞাসা করব যে তুমি এটা বলো, তুমি এটা বলো? আমাদের সময় যদি লিমিটেড না হতো তাহলে আমরা ইন্ডিভিজুয়ালি জিজ্ঞাসা করে তোমার রেসপন্সটা আমরা নিতে পারতাম, কিন্তু সেই সুযোগ আমাদের কম। সে কারণে আমরা যে আলোচনা করার জন্য আমরা আসছি সে আলোচনায় শুরু করতেছি। দেখো, আমরা প্রথমে একটি প্রবলেম লিখেছি। প্রবলেমটি খেয়াল করো। The following table gives the population of a town during the last 5 censuses. Using any suitable interpolation formula, find the increase of population of the town during the year 1925 to 1948. দেখো তো, এই যে প্রবলেমটি পড়লাম, এই প্রবলেমটি থেকে কিছু বোঝা যায় যে কি বলেছে? যে কোনো একজন বলো যে কি বলেছে এবং কি করতে হবে। যে কোনো একজন যদি রেসপন্স করতে পারে খুব খুশি হব। কুইক বলতে হবে, সময় খুবই কম। 1925 থেকে 1948 যে ইনক্রিজ হয়েছে একজন বলো, একজন। স্যার, এখানে 1925 থেকে 1948 এর মধ্যে যে পপুলেশন ইনক্রিজ হয়েছে এর যে মানে ইন্টারপোলেশন যে ফর্মুলা দিয়ে এটা বের করতে হবে আর কি। পপুলেশন মেয়েরা একজন বলতে চাচ্ছিল, একজন বলো তো দেখি, আমি আরেকটু জানতে চাচ্ছি। মেয়েরা একজন বলো দেখি। স্যার এখানে হচ্ছে প্রিভিয়াস 5 বছরের কিছু কেস দেয়া আছে, সেন্সাস দেয়া আছে। তো আমাদের একটা ওই যে আমাদের যে ভ্যালুটা বের করতে হবে সেটা দেখে তার জন্য যে সুইটেবল যে ইন্টারপোলেশন ফর্মুলাটা হবে সেটা প্রয়োগ করে আমাদেরকে হচ্ছে 1925 থেকে 1948 এর হচ্ছে ক্রেজ যে পপুলেশন সেটা আমাদেরকে বের করতে হবে। তোমার ওখানে নেটওয়ার্কের প্রবলেম, কথা শোনা যাচ্ছে না ঠিক মতো। যাই হোক, তোমরা হয়তো এই স্লাইডটি আগে দেয়া থাকলে হয়তো আরেকটু বুঝতে সুবিধা হতো। আমি তোমাদের জন্য বলতেছি। সেটি হলো, এখানে হলো 5 বছরের আদমশুমারি। আদমশুমারির নাম শুনছো তোমরা? ইয়েস স্যার। আদমশুমারিতে ধরো 1911, 1921, 1931, 1941 এবং 1951, এই 5 বছরের আদমশুমারিতে যে পপুলেশন ছিল সেই পপুলেশনের পরিমাণটা এখানে দেয়া আছে। প্রথম হলো 1911 সালে ছিল মনে করো 12 কোটি, 1921 সালে মনে করো 15 কোটি। যদি এটা সম্ভব হচ্ছে না তাহলে 51 সালে 39 কোটি। এটা বাংলাদেশের জন্য না হয় অন্য কোনো দেশের জন্য হতে পারে, আমি জানি না। যাই হোক, পরিমাণটা দেয়া আছে এখানে। আমাদেরকে যেটি বলেছে সেটা হলো 1925 থেকে 1948 সালে। তাহলে এই যে 2 বছরের ভিতরে জনসংখ্যার যে পার্থক্য, কি পরিমাণ জনসংখ্যা ইনক্রিজ করলো, সেই ইনক্রিজিং জনসংখ্যার সংখ্যাটা বের করতে হবে। এটি আমাদের কাজ। আমরা একই টেবিলের মধ্যে যে ডাটাটি দিয়েছি সেই ডাটার মাধ্যমে আমরা বললাম যে গত 1 এবং 2 নম্বর লেকচারে যে দুটি ইন্টারপোলেশন সম্পর্কে আমরা জেনেছিলাম, একটা হলো ফরওয়ার্ড, একটা ব্যাকওয়ার্ড, তাই না? আমরা এখানে যে ডাটা দিয়েছি এই ডাটার মাধ্যমে আমরা দুটি ফর্মুলা একসাথে একই অঙ্কের মধ্যে কিভাবে করে ব্যবহার করে সেখান থেকে আমরা আমাদের অঙ্কে পৌঁছাতে পারি, সেরকম একটা অঙ্ক আমরা এখানে তুলে ধরেছি। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? স্যার, কথাটা আবার একটু রিপিট করেন স্যার। আমরা বলছি দেখো, 1911 থেকে 1951 পর্যন্ত এই 5টা সালের জনসংখ্যা দেয়া আছে এখানে। আমরা কিন্তু বলছি 1925 থেকে 1948, এই যে সালের ডিফারেন্স, এত সাল থেকে এত সালের মধ্যে যে জনসংখ্যার
ইনক্রিজ করলো সেই পরিমাণটা যদি বের করতে চাই আমরা, তাহলে কি করতে হবে? 1925-এর জনসংখ্যা বের করতে হবে, 1948-এর জনসংখ্যা বের করতে হবে। এই দুটি জনসংখ্যা বের করে তাদের ডিফারেন্সটা আমাদের বের করতে হবে। আমি যে কথাটি বলেছি সেটি হলো, এই যে 25 থেকে 48, তাহলে 25 সালের জনসংখ্যা বের করতে গেলে আমরা ব্যবহার করব ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা, রাইট? ইয়েস স্যার। জি স্যার। আর 48-এর জনসংখ্যা বের করতে গেলে আমরা করব হচ্ছে ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা। কারণ 48টা কিন্তু 1951-এর কাছাকাছি, আবার 1925 কিন্তু ধরো এই যে 1921-এর ইমিডিয়েট পরে, তাহলে এদিক থেকে গেলে 1925 আগে পাওয়া যাবে। সেজন্য আমরা বলছি একই অঙ্কের মধ্যে ফরওয়ার্ডও আছে আবার ব্যাকওয়ার্ডও আছে। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো এখন? ইয়েস স্যার। এবার আমরা যথারীতি যেটি করব সেটি হলো যে আমরা লেটার ফর্ম এ ডায়াগোনাল ডিফারেন্স টেবিল ইউজিং দা গিভেন ডাটা পয়েন্ট। এই ডাটা পয়েন্টের জন্য ডায়াগোনাল ডিফারেন্স টেবিল বের করব। আমাদের x এর মান দেয়া আছে 1911 থেকে 1951 পর্যন্ত, f বা y এর মান দেয়া আছে 12 থেকে শুরু করে 39 পর্যন্ত। তাহলে আমাদের ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড যে ফর্মুলা আমরা ব্যবহার করতে চাই না কেন, আমাদের পদ্ধতিটি কেমন ছিল মনে পড়ে? ফার্স্ট অর্ডার ডিফারেন্সটা কিভাবে বের করব আমরা? 15 মাইনাস 12, তাই না? 15 মাইনাস 12, ভেরি গুড, 3। এরপরে হলো কি 20 মাইনাস 15, তাহলে 5। এরপরে কত? 27 থেকে 20 বাদ দিলে 7। এরপর হচ্ছে 39 মাইনাস 27, তার মানে হচ্ছে 12। ওকে, লিখলাম। এবারে সেকেন্ড অর্ডার ডিফারেন্স, তাহলে 5 মাইনাস 3 2, 7 মাইনাস 5 2, রাইট? ইয়েস স্যার। লাস্ট ওয়ান 12 মাইনাস 7 মানে হচ্ছে 5। এবার থার্ড অর্ডার ডিফারেন্স, 2 মাইনাস 2 হচ্ছে 0। এবার 3 মাইনাস 5 মাইনাস 2 মানে হচ্ছে 3। আর লাস্ট ওয়ান ফোর্থ অর্ডার ডিফারেন্স, তাহলে 3 মাইনাস 0 মানে হচ্ছে 3। তাহলে আমরা টেবিলটি তৈরি করে ফেলছি। সবাই বুঝতে পেরেছে টেবিলটি? না বুঝার কিছু নেই, এটা কিন্তু রিপিটেশন, আমাদের পড়াশোনার এটা কিন্তু রিপিট হচ্ছে। এটা কি অলওয়েজ ফোর্থ অর্ডার পর্যন্তই হবে? না, এটা ডিপেন্ড করবে হচ্ছে এখানে যদি 1951 এর চেয়ে 1961 আর একটা থাকতো, তাহলে এটা ফিফথ অর্ডার পর্যন্ত যেতে হতো। কারণ আমাদের টেবিলে ভ্যালু আছে কয়টা? 5টা। 5টা ভ্যালু আছে না, 11 থেকে 51। ইয়েস স্যার। তাহলে আমরা ডিফারেন্স তৈরি করতে গেলে ফোর্থ অর্ডারের উপরে আর থাকবে না। আর কিছু আছে? যদি এখানে আরেকটা ভ্যালু থাকতো তাহলে আমরা এটা ফিফথ অর্ডারে যেতাম। এবার বুঝতে পেরেছো? ইয়েস স্যার। ওকে। এবার ফরওয়ার্ড ফর্মুলা যখন ব্যবহার করব তখন কোন ভ্যালুগুলো ব্যবহার হবে সেটা আমরা বলেছিলাম। এই যে এই ভ্যালুগুলো, এই এটা ব্যবহার হবে, এটা ব্যবহার হবে, এটা ব্যবহার হবে, এটা ব্যবহার হবে, এটা ব্যবহার, এটা হলো ফরওয়ার্ড ফর্মুলা। একইভাবে ব্যাকওয়ার্ড ফর্মুলার জন্য 39 থেকে শুরু করে এইটা ব্যবহার হবে। 3 3 5 12 আর হলো 39। তোমরা কি কথা বুঝতে পেরেছো? এবার প্রশ্ন হচ্ছে যেটা, ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলাটা কি একজন বলো তো দেখি। ফোর্থ অর্ডার ডিফারেন্সের জন্য ফরওয়ার্ড ফর্মুলাটা বলো কি একজন। এটা কিন্তু আমাদের আজকে ক্লাসের মূল কাজ ছিল। বলো কি একজন বলো দেখি, ফরওয়ার্ড ফর্মুলাটি বলো। f naught plus p into f naught plus p না, p into f naught, p into del f naught, p into del f naught। হ্যাঁ হ্যাঁ, এরপরে del p f into p naught minus plus 1। p minus 1 divided by 2 factorial into del square f naught plus Very p good. into p minus 1 into p minus 2 divided by 3 factorial into হচ্ছে del cube f naught। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তারপর হচ্ছে এখানে p টা কত? ওকে, বুঝতে পেরেছি। p টা হচ্ছে কত? p মানে হচ্ছে x minus x naught divided by h। এখানে h equal to কত? x1 minus x naught, ঠিক আছে? আমরা এখানে ক্লারিফাই করেছি x মানে হচ্ছে 1925। x 1925 কেন? কারণ আমরা 1925 সালের জনসংখ্যা বের করতে চাই। x1 মানে 1921 আর x naught মানে হচ্ছে 1911। তাহলে h এর মানটা হচ্ছে 10। বুঝতে পেরেছো সবাই? রেসপন্স করতে হবে, এগুলো তো গতানুগতিক। এখন p মানে 1925 মাইনাস 1911 ডিভাইড বাই 10 which implies 1.4। ওকে, 1.4 আমরা পাইলাম p এর মান। এবার f naught কত টেবিল থেকে? f naught এর মান কত? 12। del f naught কত? 3। del square f naught 2। del cube f naught 0। আগে এভাবে করে আমরা এখানে এটা কালেক্ট করেছি। এবার del টু দি পাওয়ার 4 f naught মান হচ্ছে 3, এটা কালেকশনে নিলাম। এবার আমরা এই মানগুলো আমাদের যে সম্পর্ক আছে সেই সম্পর্কের মধ্যে বসায় দিচ্ছি। তাহলে দেখা সব মিলে ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি হলো কত? 21.867। এই ক্যালকুলেশন কি আর বলার দরকার আছে তোমাদের? না স্যার।
জি আমরা তো স্যার। সবই বের করে রাখলাম এখানে, সবই বের করে রেখেছি কোনটা দ্বারা কি মিন করে। সুতরাং আমরা আমাদের যে সম্পর্ক আছে এই সম্পর্কের মধ্যে শুধু মানগুলো বসাবো, অটোমেটিক্যালি আমরা পেয়ে যাচ্ছি আমাদের 1925 সালের জনসংখ্যা 21.867। ওকে, এখন একটি কথা হচ্ছে যে ক্যালকুলেশন কোনো কারণে ভুল হতে পারে, আমি বলবো না যে ভুল হওয়ার কোনো সুযোগ নেই, কারণ অনেক সময় ভুল টুল হতে পারে, তোমরা একটু এটা চেক করবে। এই মানগুলো বসিয়ে আমরা সূত্র লিখে দিয়েছি, তোমরা নিজেরা হাতে কলমে যখন করবে তখন আরেকটু ক্লিয়ার হবে। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? জি স্যার। ওকে, এবার আসো আমরা এখন বের করতে চাই 1948 সালের জনসংখ্যা। তাহলে নিউটনস ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা ফর ফোর্থ অর্ডার ডিফারেন্স, তাহলে ফর্মুলাটি কেমন ছিল? কেউ একজন বলো দেখি, ব্যাকওয়ার্ড ফর্মুলাটি কেমন, একজন বলো কুইক। F4 plus P into del F4 plus P into P plus 1 divided by 2 factorial into del রাইট, এবার হবে square +1 প্লাস, F4. এটাই খুব দরকার ছিল। আর আগের মতোই, কিন্তু একটি ডিফারেন্স হচ্ছে এখানে আগেরটা ছিল ডেল এফ নট ডেল স্কয়ার এফ নট, এবার আসবে আমাদের লাস্ট যে ভ্যালুটা আছে সেটি। কেউ একজন হাত উঠিয়েছে, মিস্টার নাইম, বলো দেখি মিস্টার নাইম। 177 রোল, তুমি কি, তোমাকে কি মিউট করা আছে? এই ছেলে বলো দেখি কি প্রশ্ন তোমার? নাই। ওকে, তাহলে এফ অফ এক্স এর ফর্মুলা হলো এটি। এখন আমরা এখানে ক্লারিফাই করব, যেখানে পি হচ্ছে এক্স মাইনাস এক্স ফোর ডিভাইড বাই এইচ, যেখানে এইচ হচ্ছে এক্স ওয়ান মাইনাস এক্স নট, এক্স এর মান 1948, এক্স ফোর এত, এক্স ওয়ান এত, এক্স নট এত। ঠিক আছে? এখানে যদি 5 অর্ডার বা 6 অর্ডার হতো তাহলে F4 এর জায়গায় তো অবশ্যই F5 বা F6 হতো। ডেফিনেটলি যদি আমাদের আরো ডাটা থাকতো তখন এটা চেঞ্জ হতো, কারণ ফার্স্ট ভ্যালুটা চেঞ্জ হওয়া মানে হচ্ছে ডেল এর সাথে এগুলো চেঞ্জ হবে, রাইট? ইয়েস স্যার। তাহলে এই এখন আমরা পি এর মানটা বের করে রেখেছি -0.3, f4 এর মান আছে, ডেল f4 এর মান আছে ডেল স্কয়ার f4, ডেল টু দি পাওয়ার 3f4, ডেল টু দি পাওয়ার 4f4। এগুলো কোনগুলো? এগুলো হচ্ছে আমাদের টেবিলের এই যে এই ভ্যালুগুলো। আমরা আজকের ক্লাস কিন্তু রিপিট ক্লাস, সুতরাং আজকে যদি কেউ কম বুঝো তাহলে কিন্তু তার কপালে দুঃখ আছে। আসলে আমরা চাইলে আজকে নতুন অধ্যায় শুরু করতে পারতাম, কিন্তু আমরা একটি চ্যাপ্টার কমপ্লিট করেছি বলে একটা ওভারভিউ ক্লাস আমরা দিয়েছি। ওকে, যাই হোক, তাহলে এখন আমরা এই মানগুলো যদি আমাদের ফর্মুলার মধ্যে বসাই, তাহলে সব মিলে আমরা মান পাচ্ছি 34.8। 34.8, তোমরা কি বুঝতে পেরেছো? জি স্যার। হোয়াট ইজ আওয়ার টার্গেট? হোয়াট ইজ আওয়ার ডিফারেন্সটা টার্গেট? বের করতে হবে স্যার। আমাদের 1948 এবং 1925 সালের মধ্যে জনসংখ্যার যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটা বের করতে হবে। তাহলে the increase of population during the period 1925 to 1948 is 34.8 মাইনাস হচ্ছে 21.85। ঠিক আছে, দুটোই তো আমরা বের করছি। সুতরাং 34.8 থেকে 21.85 বাদ দিলে আমরা পাচ্ছি 12.95। তার মানে 25 থেকে 48 পর্যন্ত এই সালের ভিতরে জনসংখ্যার যে পার্থক্যটা হয়েছে সেটি এরকম। ঠিক আছে? জি স্যার। তো অঙ্কটি অবশ্যই একটি ভালো অঙ্ক। একই অঙ্কের মধ্যে যেহেতু ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড দুটি ব্যবহার করা গেল, তাই না? যদি আমাদের এখানে কিছুই বলা নেই যে 25 ফরওয়ার্ডে বের করো, 48 ব্যাকওয়ার্ডে বের করো, কিন্তু আমরা এতদিন যে পড়াশোনা করেছি সেই পড়াশোনার মাধ্যমে আমাদের এতটুকু জ্ঞান হয়েছে যে আমরা দুটি ফর্মুলার মাধ্যমে 2 সালের জনসংখ্যা বের করে সেখান থেকে ডিফারেন্সটা বের করব। ঠিক আছে, তাহলে এটা নিয়ে কথা শেষ। এবার আমাদের পরবর্তী আলোচনা হলো 3 number problem, using Newton divided difference interpolation formula, find the interpolating polynomial for the following table। তাহলে এটি যে ডিভাইডেড ডিফারেন্স ব্যবহার করে করতে হবে, এটা ডাটা দেখে কি আমরা বুঝতে পারতেছি? দেখো তো, ডাটা দেখে কি কোনোভাবে বোঝা যাচ্ছে যে এটি যে ডিভাইডেড ডিফারেন্স ফর্মুলার অঙ্ক? জি স্যার, কি ডিফারেন্স দেখে গুলো বুঝতে তো পারলাম? আনইকুয়াল ইন্টারভ্যাল। আনইকুয়াল ইন্টারভ্যাল, রাইট। হোয়াট ইজ অল্টারনেটিভ ওয়ে? আমরা যদি ডিভাইডেড ডিফারেন্স ব্যবহার না করি তাহলে অন্য কিভাবে করতে পারবো? ল্যাগ্রেঞ্জ। ল্যাগ্রাঞ্জেস ইন্টারপোলেশন, ভেরি গুড, ভেরি গুড। ল্যাগ্রাঞ্জ দিয়েও আমরা চাইলে এটা করতে পারবো, কারণ আমরা জানি ল্যাগ্রাঞ্জেস ইন্টারপোলেশন এবং ডিভাইডেড ডিফারেন্স ইন্টারপোলেশন দুটি ফর্মুলাই হচ্ছে আনইকুয়াল ইন্টারভ্যালের জন্য। সুতরাং আমরা এখন সেই কাজটি করতে পারি। তাহলে আমাদের যেহেতু অঙ্কের মধ্যে স্ট্রিক্টলি বলে দিয়েছে
নিউটন ডিভাইডেড ডিফারেন্স ইন্টারপোলেশন ফর্মুলা ব্যবহার করে পলিনোমিয়াল বের করতে হবে, সেই কারণে আমরা ডিভাইডেড ডিফারেন্স এখানে টেবিল তৈরি করতেছি। দেখো, since the intervals are not equal, so we form a divided difference table for the given data points is given below. বুঝতে পেরেছো? যেহেতু ইন্টারভ্যালটা আনইকুয়াল, সুতরাং আমাদের ডিভাইডেড ডিফারেন্স ফর্মুলা ব্যবহার করতে হবে। সিস্টেমটা কি ছিল মনে আছে আমাদের? xi 0145 আর f of x মানে হলো 8 যেগুলা দেয়া আছে। এখন প্রথম ফার্স্ট অর্ডার ডিভাইডেড ডিফারেন্স কিভাবে বের করব, কেউ একজন বলো তো? x1 minus x0 divided by x1 minus x the function of x1 minus function of x0 divided by x1 x1 minus x0, রাইট? ভেরি গুড। তাহলে দেখো, তার মানে 11 থেকে 8 বাদ দিব আর নিচে হলো 1 থেকে 0 বাদ, সব মিলিয়ে ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি 3। ওকে, পরেরটা কত হবে তাহলে? 68 minus 11, 68 minus 11 নিচে আসবে 4 minus 1, তাহলে এটা হচ্ছে 19। এরপর হচ্ছে 123 minus 68 divided by 5 minus 4, এখান থেকে পাওয়া যাচ্ছে 55। ওকে, ফার্স্ট অর্ডার ডিফারেন্স পাইলাম। এবার সেকেন্ড অর্ডার ডিভাইডেড ডিফারেন্স কি ছিল? নিয়মটা মনে আছে? function of x2 মানে comma হচ্ছে 19, এখান থেকে যদি আমরা বলি, হ্যাঁ 19 মাইনাস হচ্ছে 3, তাই না? আর এখানে যাবে 4 মাইনাস g, মাঝের ভ্যালুটা বাদ যাবে, মনে পড়ে? যেখান থেকে ক্যালকুলেশন করে পাচ্ছি আমরা 4। এবার এরপরেরটা কত হবে তাহলে? এরপরেরটা আসবে আমাদের 59 মাইনাস হচ্ছে 19, আর এখানে বাদ যাবে 5 থেকে 1, মাঝে 4 বাদ যাচ্ছে, মনে পড়ে না? বাবারে কথা বলতে হবে তো, হারিয়ে গেলে তো জি হবে না। স্যার তার মানে ডিভাইডেড ফাংশনের রুলস তোমরা হচ্ছে এটা। কোনো পড়াশোনা করনি, তোমাদেরকে আজকের এই ক্লাস আমরা অযথা একটা টাইম নষ্ট করলাম। তোমাদেরকে বলছিলাম যে তোমরা এই এক সপ্তাহ ধরে যে অধ্যায়টা আমরা পড়লাম, এই অধ্যায়টা একটু দেখে রাখবে, তাহলে আজকের ক্লাসটা ইফেক্টিভ হবে এবং তোমার ভিতরে একটা ভালো লাগা কাজ করবে যে আমি কিছু শিখতে পেরেছি। কিন্তু তোমরা সেই কাজটি করোনি, তাহলে আমরা অযথা সময় নষ্ট করে লাভ কি হলো? যাই হোক, তাহলে লাস্ট এটা কত হবে? 9 minus 4, এই যে 9 minus 4, আর এখানে একটু বাদ যাবে কি 5 মাইনাস হচ্ছে 0। একটা সিস্টেমেটিক ওয়েতে কাজটি করা হচ্ছে। 9 minus 4 মানে হলো 5 ডিভাইড বাই 5 মানে হচ্ছে 1। ওকে, তাহলে থার্ড অর্ডার ডিভাইডেড ডিফারেন্স পর্যন্ত আমরা টেবিল তৈরি করে রেখেছি। এবার আমাদের ফর্মুলাটি কি ছিল? কেউ একজন বলো তো ফর্মুলা? ডিভাইডেড ডিফারেন্সের ফর্মুলাটা কি ছিল? কেউ একজন বলো কুইক। function of x0 plus x minus x1 into function of x1 comma x0 plus x minus খাতা নাই, খাতা নাই x0 সামনে, into কোনো খাতাটা নাই, খাতা যে খাতা লেখা আছে এটা নাই সামনে। জি স্যার আছে দেখে দেখে বলতে এত কষ্ট হয়? তুমি কিছু বলতেছো, স্যার এটা একটা দেখি ঠিক আছে, অসুবিধা নেই। তারপর তুমি কিছু বলতেছো, অন্যদের তো রেসপন্স একেবারে নাই। তোমার নাম কি? স্যার সামিয়া এই মেয়েটাই মনে হয় সবসময় একটু একটু কথা বলে, আর অন্যদের একেবারে অবস্থা খারাপ। আসলে কি বলবো, তোমাদের হয়তো মাঝখানে একটা সেমিস্টারের পরীক্ষা এখনো হয়নি, এটা নিয়ে হয়তো তোমাদের পড়াশোনা একটু প্রেশার নাকি? হ্যালো, জি তোমাদের স্যার, কি তৃতীয় সেমিস্টারের বিষয়টা দেখছিলাম বা পড়তেছিলাম। মেইন প্রবলেম কি এটি? মেইন প্রবলেম এটি যে আমরা এখন যে সেমিস্টারের পড়াটা করতেছি, এর আগে আরেকটা সেমিস্টারের পড়া এখনো বাকি আছে। ব্যাপারটা এরকম। ওই পরীক্ষার তো ডেট দেয়নি না, মানে ফার্স্ট সেকেন্ড ইয়ারে ফার্স্ট সেমিস্টার জি না স্যার। জি না স্যার হয়ে যাবে, অসুবিধা নেই। তুমি তোমার টাইম প্রপার ইউজ করো, দেখবা যে ওইটাও করতে হবে। হ্যাঁ, সুতরাং এটা বরং ভালোই হচ্ছে। যাই হোক, নিউটনস ডিভাইডেড ডিফারেন্স ফর্মুলা ফর থার্ড অর্ডার ডিফারেন্স, ফর্মুলাটি ছিল f of x0 plus x minus x0 f of x0 x1। যাই হোক, ফর্মুলার আমার কোনো দরকার নেই। এখানে আমরা টেবিল থেকে যে ভ্যালুগুলো কালেক্ট করতেছি, f of x0 হচ্ছে একটি 3, একটি 4, একটি 1, x0 এত, x1 এত, x2 এত, x3 এত। ভালো, এখন এই মানগুলো যদি আমরা আমাদের এই সম্পর্কের মধ্যে বসাই, তাহলে দেখো, substituting these values in 1 we get f of x equal to 8 plus যা মানগুলো আছে সেই মানগুলো বসিয়ে আমরা একটি পলিনোমিয়াল পাচ্ছি, সেটি হলো x cube minus x square plus 5x plus 8, which is the required interpolating polynomial।
এই ক্যালকুলেশন তার মুখে মুখে বলার দরকার নেই, আছে আমরা তো মানগুলো এখানে কালেকশন করে দিয়েছি। এই যে সুন্দর করে মানগুলো এখানে দেখানো আছে, এই মানগুলো শুধু আমরা আমাদের এই ফর্মুলার মধ্যে বসাবো, তাহলে আমরা পেয়ে যাবো আমাদের কাঙ্ক্ষিত ইন্টারপোলেটিং পলিনোমিয়াল। আমরা সেটি পেয়েছি। এবার তোমরা কি কিছু বলতে চাও? বুঝতে পেরেছো কিনা যে অঙ্কটি পলিনোমিয়াল পাওয়া গেল শেষ পর্যন্ত? জি স্যার। পারবো? বাকি ক্যালকুলেশন করতে পারবো? এখানে তো সবই দেয়া আছে, এখানে তো সবই আমরা কালেকশন করে দিয়েছি, আমাদের টেবিলের মধ্যে মান আছে, সেই মানগুলো শুধু আমরা এই সম্পর্কে 1 নম্বর সম্পর্কের মধ্যে বসাবো, বসালে অটোমেটিক আমরা পেয়ে যাব একটি সুন্দর পলিনোমিয়াল। এই ক্যালকুলেশন হাতে কলমে করবে। স্যার একটা কোশ্চেন ছিল। বলো। হ্যাঁ বলো। স্যার আপনি তো আমাদের এই যে নিউমেরিক্যাল অ্যানালাইসিসের যে বইটা স্যার ফলো করতে বললেন, ওইদিকে স্যার দেওয়া আছে যে মানে একটা মানে ইকুয়েশন দেওয়া আছে, মানে ব্যাকওয়ার্ড ডিফারেন্সের ক্ষেত্রে যদি আমরা বলি যে y1 minus y0 is equal to দিক দেওয়া আছে স্যার f of a plus nh minus f of a plus n minus 1h। স্যার এদিকে স্যার n minus 1 এর উপরে স্যার একটা বার দেওয়া, তো স্যার আমাদের তো মানে এটা বুঝলাম না স্যার। বার কোথায় যায়? কোথায় বার মানে হচ্ছে ডিফারেন্ট, মানে ডিফারেন্ট একবার ডেরিভেটিভ করে যেটা পাওয়া যায় সেটা বার। মানে স্যার আমাদের ইকুয়েশনের সাথেও স্যার মানে কোন ফর্মুলার ক্ষেত্রে সেটা বলো, কোন ফর্মুলা? সেটা স্যার ব্যাকওয়ার্ড ডিফারেন্সের ক্ষেত্রে। কত নম্বর পেজে সেটি বলো তো? স্যার 5 নাম্বার। আমরা একটু এই আমাদের আরেকটা অঙ্ক শেষ করে হয়তো টাইম পাবো, তখন আমরা তোমার প্রশ্নটা দেখতেছি বই দেখে। হ্যাঁ তুমি তোমার কাছে বইটা বের করো, ঠিক আছে? ওকে, এবার আমরা চলে যাচ্ছি তাহলে আমাদের লাস্ট যে নিয়মটি আমরা শিখেছিলাম গতদিন, ইউজিং ল্যাগ্রাঞ্জেস ইন্টারপোলেশন ফর্মুলা ফাইন্ড দ্য পলিনোমিয়াল y equal to f of x from the following table। তাহলে এই যে ডাটা দেওয়া আছে এটাও কিন্তু আমাদের আনইকুয়াল ইন্টারভ্যাল -1 0 2 5, আমরা দেখতে পারবো যে এটার ভিতরে ডিফারেন্সটা আনইকুয়াল, কিন্তু অঙ্কের মধ্যে যেহেতু বলে দিয়েছে ল্যাগ্রাঞ্জেস ফর্মুলা ব্যবহার করতে হবে, আমরা সেই ফর্মুলা দিয়ে একটি পলিনোমিয়াল বের করতে পারবো। যদি ল্যাগ্রাঞ্জ অথবা ডিভাইডেড কোনো কিছু না বলা থাকতো তাহলে আমরা চাইলে আগের মতো করে ডিভাইডেড ডিফারেন্স দিয়েও কিন্তু অঙ্কটি করতে পারতাম। কিন্তু আমার মনে হয় যে যদি কোনো ফর্মুলার কথা না বলা থাকে কিন্তু ইন্টারভ্যালটা আনইকুয়াল, তাহলে তোমরা বলো তো কোন ফর্মুলা ব্যবহার করবে? ল্যাগ্রাঞ্জ, রাইট। যদি কোনো ফর্মুলার কথা মেনশন না করা থাকে এবং যদি টেবিলটি আনইকুয়াল ইন্টারভ্যালের জন্য হয়, তাহলে ইন্টারপোলেটিং পলিনোমিয়াল বের করার জন্য আমিও ব্যক্তিগতভাবে মনে করি ল্যাগ্রাঞ্জের ফর্মুলাটাই তোমাদের জন্য বেটার হবে। যদিও ফর্মুলাটি দেখতে একটু অন্যরকম, কিন্তু অলরেডি তোমরা একটা সিস্টেম বের করে ফেলার কথা যে এই ফর্মুলাটি এভাবে করে লেখা সম্ভব, ঠিক না? জি স্যার। ওকে, তাহলে আমরা এখানে ভ্যালুগুলো সরাসরি দেওয়া আছে, কোনো টেবিল কিছু তৈরি করা লাগে না, শুধু আমরা বলতেছি x0 এর মান হচ্ছে -1, x1 এর মান হচ্ছে 0, x2 এর মান হচ্ছে 2, x3 এর মান হচ্ছে 5। একইভাবে f of x0 হচ্ছে 9, f of x1 এর মান হচ্ছে 5, f of x2 এর মান হচ্ছে 3, and লাস্ট ওয়ান f of x4 এর মান হচ্ছে 15। এই ভ্যালুগুলো আমরা অটোমেটিক্যালি টেবিল থেকে পেয়ে যাচ্ছি, আমরা শুধু সূত্রটা লিখব। For the values x0, x1, x2 and x3, Lagrange's interpolation formula কত? f of x equal to, কেউ একজন বলো তো ল্যাগ্রাঞ্জের ফর্মুলাটা, যে কোনো একজন বলো, সামিহা ব্যতীত অন্য একজন বলো ল্যাগ্রাঞ্জের ফর্মুলাটা বলো দেখি। ওই একজন তো বলতেছ না, তাহলে কেমন হবে? হ্যালো, আজকে ক্লাস তো এটাই ছিল যে তোমাদেরকে আমি প্রশ্ন জিজ্ঞাসা করবো, তোমরা সেটা উত্তর করবে, তাই না? বলো দেখি যে কোনো একজন ল্যাগ্রাঞ্জের ফর্মুলাটা বলো। তোমরা কি আমাকে শুনতেছো না? স্যার শোনা যাচ্ছে। সবাইকে হারিয়ে গেল। আচ্ছা তুমি বলো, যে সামিহা না কি জানি নাম বললো, তুমি বলো দেখি ল্যাগ্রাঞ্জের ফর্মুলাটা বলো। x minus x1 into x minus x2 into dot 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 x minus xn divided by x naught minus x1 into x naught minus x dot dot x naught minus x1 into function of x naught plus x into x
x minus x naught into x minus x2 into dot 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 x minus আচ্ছা x আমরা, naught হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ, divided by তুমি বলতে পারবে, ঠিক আছে, হ্যাঁ থ্যাংক ইউ। আর আমরা যখন n তম বা n সংখ্যক আর্গুমেন্টের জন্য বলবো তখন n পর্যন্ত আমরা যাব, কিন্তু আমরা যখন অঙ্কের জন্য আমাদের আর্গুমেন্ট আছে 4টি, চারটে আর্গুমেন্টের জন্য আমাদের ডট ডট দিয়ে xn পর্যন্ত যাওয়ার দরকার নেই, আমরা x3 পর্যন্ত গেলেই হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো তুমি যেহেতু ইন জেনারেল ভাবে n তম পদ পর্যন্ত যেতে পেরেছো, সুতরাং তুমি পার্টিকুলার কোনো পয়েন্ট পর্যন্ত যেতে পারবে, দ্যাট ইজ x3 পর্যন্ত তোমার জন্য কোনো অসুবিধা নেই। যাই হোক, ফর্মুলাটি তুমি বলতে পেরেছো, কিন্তু অন্যরা এখনো হয়তো এগুলো একটু খেয়াল করতেছে না, তাহলে তো দুঃখজনক। যাই হোক, এই হচ্ছে আমাদের ফর্মুলা। এই ফর্মুলার ভিতরে আমরা এখন যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো বসালেই আমরা সুন্দরভাবে একটি পলিনোমিয়াল পেয়ে যাচ্ছি। এখানে x0 এর মান -1, x1 এর মান 0, যেটা আমরা শুরুতে বলেছি। এই মানগুলো সরাসরি যদি আমরা এখানে বসাই, ফর্মুলাটি কেউ যদি সঠিকভাবে লিখতে পারে, তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশনে একটু ড্রপ দিয়ে একটি সুন্দর পলিনোমিয়াল পেয়েছি, x² - 5x প্লাস হচ্ছে 5, which is the required। এখানে একটা কোশ্চেন আছে, বলো। হ্যাঁ, বলছি যে স্যার এখানে কি 3 পর্যন্ত যাইতে হবে বা 4 পর্যন্ত যাইতে হবে, এটা কিভাবে বুঝবো? সুন্দর একটি কথা বলছি, আমি তো বললাম এটা, মনে করো এখানে কয়টা ভ্যালু আছে, x0, x1, x2, x3, আচ্ছা, চারটা তাহলে ভ্যালু 3 আছে, পর্যন্ত। তাহলে 3 পর্যন্ত যেতে হবে। আর এই মানগুলো হচ্ছে f(x0) থেকে f(x3) পর্যন্ত, তাই না? যদি এখানে আরো একটি ভ্যালু দেওয়া থাকতো তাহলে আমরা মনে করতাম এটা x4। বুঝতে পেরেছো? কেউ একজন প্রশ্ন করেছিল, তুমি কি বুঝতে পেরেছো সব? হ্যাঁ স্যার স্যার তাহলে আমরা তখন কিন্তু এই যে আমরা যখন ল্যাগ্রেঞ্জের ফর্মুলা ডিরাইভ করেছিলাম তখন কিন্তু x3 পর্যন্ত ছিল না। ওই যে মেয়েটি যেটি বলতেছিল যে xn পর্যন্ত, সে কিন্তু ফর্মুলাটি বলেছে, কারণ আমরা মূল ডেরিভেশনে কিন্তু xn পর্যন্ত আমরা গিয়েছিলাম। যখনই পার্টিকুলার কিছু ডেটার জন্য আমাদের এই ফর্মুলাটি ব্যবহার করতেছি, তখন কিন্তু আমরা সেই ডেটা পর্যন্ত আমরা যাচ্ছি। সে এখানে x3 পর্যন্ত আছে, সেই জন্য আমরা ফর্মুলাটা x3 পর্যন্ত এক্সটেন্ড করেছি, ঠিক আছে? ইয়েস স্যার। আচ্ছা, এই যে আমরা 4টা মেথডে 4টা অঙ্ক শিখলাম আজকে নতুন করে, তাতে কি তোমাদের কোনো উপকার হয়েছে? জি স্যার, একটা রিপ্লাই। নতুন কিছু শিখলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি বলছো? নতুন কিছু নয়, কিন্তু রিভাইজ একজন ফার্স্টের যে ম্যাথটা ছিল না, একজন যে ফার্স্টের যে ম্যাথটা একজন সলভ করলাম, হ্যাঁ, আগে তো হচ্ছে আলাদা আলাদা করে হ্যাঁ। করতাম, আর আজকে হচ্ছে এক টেবিল দিয়ে দুটো করা হয়ে গেল, সেটা আর কি। রাইট, হ্যাঁ, তার মানে হচ্ছে অঙ্কের ডাটা দেখে আমরা ডিসিশন নিতে পেরেছি যে এই ডাটাটি হচ্ছে দুটি মেথড অ্যাপ্লাই করে অঙ্ক করার একটি কমন ডাটা, তাই না? স্যার মেথডের আছে ল্যাগ্রেঞ্জ ইন্টারপোলেশন, তো লাস্ট মেথড। জি জি জি, লাস্ট মেথড। তোমরা বই পুস্তক দেখলে অথবা আমি তোমাদেরকে বলবো, যদি তোমরা প্রশ্ন দেখো বিগত কয়েক বছরের প্রশ্ন, তাহলে হয়তো আরো দুই একটি ছোটখাটো আলোচনা হয়তো বিভিন্ন সময় পরীক্ষা আসতে পারে, সেগুলো একটু বই পুস্তকের হেল্প নিতে হবে। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? আমরা তো 4টা মেথড করলাম, 4টা মেথডের অঙ্ক শিখলাম, এর বাইরেও হয়তো দুই একটা ছোটখাটো আলোচনা হয়তো মানে বিভিন্ন সময় আমাদের পরীক্ষায় এসেছে। তোমাদেরকে রিকোয়েস্ট করবো যে আমরা আসলে সবকিছু একেবারে 100% আমরা কিন্তু আমাদের এই অনলাইন ক্লাস থেকে শেখানোর সুযোগ হচ্ছে না আমাদের। তোমরা কি এই লিমিটেশনটা বুঝতে পেরেছো বা ধারণ করতে পেরেছো? হয়তো ম্যানুয়াল ক্লাস হলে আমরা আরেকটু শেখাতে পারতাম, কিন্তু আমাদের অনলাইনের জন্য আমাদের হয়তো কিছু আলোচনা আমাদের অটোমেটিক্যালি বাদ পড়ে যাচ্ছে। তবে আমরা যদি যখন অফলাইনে যাব, তখন আমরা খেয়াল করব যে যে ব্যাপারগুলো একটু পরীক্ষা আসে, যদি দুই একটা কোনো কিছু এরকম মিস হয়ে যায়, আমরা সেটা শেখানোর চেষ্টা করব, ঠিক আছে? এবার কেউ একজন একটি প্রবলেমের কথা বলেছো, সেই পেজ নাম্বার বলো। আমার কাছে বইটা আছে এই মুহূর্তে, বলো কোন জায়গায় তুমি একটি স্যার প্রবলেম করেছো, বলো। 5 নাম্বার, স্যার 3 নাম্বার দেখলেও হবে, 5 নাম্বার পেজও দেখলেও হবে। ইন্টারপোলেশনের পেজ জি নাম্বার স্যার। সেটা বলো, তোমার বইয়ের পেজ নাম্বার কত? স্যার আমার বই স্যার 2 নাম্বার একটা আছে, মানে আরে বাবা, ফরওয়ার্ড ডিফারেন্সের, আর একটা স্যার 5 নাম্বার নাম্বার আবার কি, আছে পেজ ব্যাকওয়ার্ড। নাম্বার কত সেটা বলো, পেজ। এদিকে অঙ্কের কথা বলতেছো? স্যার পেজ নাম্বারই বলছি স্যার, 2 নাম্বার পেজ। দুই নাম্বার কোনো পেজ তো নাই এখানে, এখানে পেজ হচ্ছে আমাদের 129 নম্বর পেজ।
তোমার কাছে কোন বই এটা? স্যার 120 স্যার আমার নিউমেরিক্যাল অ্যানালাইসিস স্যার রাইটার কে? তিতাস পাবলিকেশন বিকাশ পাবলিকেশনের স্যার বইয়ে তাহলে ইলিয়াস 129। হোসেন ঠিক আছে, বই ঠিক আছে। তাহলে আমার কাছে যে বইটা আমি এই মুহূর্তে দেখতেছি, এখানে আমাদের ইন্টারপ্রিটেশনের যে চ্যাপ্টার, সেটার পেজ নাম্বার শুরু হয়েছে 123 থেকে। এখন কত নম্বর পেজে তোমার 123 প্রবলেমটা? হ্যাঁ, উপরে দেখো, পেজ উপরে ডান দিকে পেজ নাম্বার লেখা আছে। তোমার প্রবলেমটা কত নম্বরে সেটা বলা জি যাবে। স্যার পেয়েছি স্যার বলো। জি স্যার এটার স্যার আপনি 117 নম্বর পেজে দেখেন 117 ইন্টারপ্রিটেশন না, বলো দেখি তাহলে। কথাটা বলো, আমি বের করতে পারবো। ফরওয়ার্ডেড না ব্যাকওয়ার্ডেড? স্যার এটা হ্যালো, স্যার স্যার ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন হ্যাঁ বলো, এবার বলো। ইন্টারপ্রিটেশনে স্যার এই তো এদিকে স্যার n-1 এদিকে স্যার মানে বারটা ইউজ করা হয়েছে তো আমি তো আপনার মতে কোশ্চেনটা লিখলেও হবে তাই না আচ্ছা, এটা হলো আমাদের x মাইনাস a না? এটা এভাবে জি বার স্যার দেওয়ার মিনিং হচ্ছে এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এটাকে লেখা যেত n মাইনাস 1 ইনটু h। উপরে বার না দিয়ে তুমি x মাইনাস a মাইনাস অফ n মাইনাস 1 ইনটু h, n মাইনাস 1 টাকে আলাদাভাবে বোঝানোর জন্য এটা একটা টার্ম। জি n মাইনাস 1 টা হচ্ছে একটা টার্ম, এটা একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লেখা যেত। ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লেখা, বার দিয়ে লেখা একই, বুঝতে পেরেছো? জি স্যার বুঝতে পারছি হ্যাঁ, এই যে এর কিছু না, বার দিয়ে ওটাকে আলাদাভাবে বোঝানো হয়েছে, এটা একটা টার্ম। n তম পদ না হয় n মাইনাস 1 তম পদ, তাহলে n মাইনাস 1 টাকে একটা ব্র্যাকেটের মধ্যে দিয়ে লিখবা, তাহলে হবে। ঠিক আছে? জি আর স্যার কোথায় প্রবলেম বলো, আর কোথায় প্রবলেম? স্যার এটাতেই স্যার প্রবলেম ছিল আমি ভাবছি স্যার আপনি আমাদের ফার্স্ট অধ্যায় পড়াচ্ছেন এই জন্য মানে প্রবলেমটা হয়েছে আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে আমরা এই চ্যাপ্টার জি স্যার শিখলাম। পরের ক্লাসে আমরা আগামী যে মঙ্গলবার আছে, সেই মঙ্গলবার সম্ভবত আমাদের শবে বরাতের বন্ধ, তাই না? 20 তারিখ, আজকে হলো 23, 20 তারিখ আমাদের শবে বরাতের যদি বন্ধ হয়, তাহলে সেদিন তো আর আমাদের হয়তো ক্লাস হবে না। তাহলে আমরা পরের মঙ্গলবার হচ্ছে 6 তারিখ, সম্ভবত এপ্রিলের 6 তারিখ, সেদিন আবার কলেজে ফার্স্ট ইয়ার ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারের ছেলেপেলেদের পয়সা করিয়ে নেওয়ার একটা টাইম। আমরা হয়তো সেদিনের ক্লাসটা 12টার জায়গায়, এর আগের দিন যেরকম 7টায় ক্লাস নিয়েছি, তাহলে এই সামনের মঙ্গলবারের পরের মঙ্গলবার, আজ থেকে 15 দিন পরে তোমাদের সাথে আবার দেখা হবে। সেটা হয়তো 12টার সময় না হয়ে সন্ধ্যা 7টায় হতে পারে। তোমাদেরকে আগেই জানিয়ে রাখলাম। তাহলে আমরা আমাদের যে লিংক দিব, সেই লিংকের যে টাইম থাকবে, সেই টাইম অনুযায়ী সবাই ক্লাসে জয়েন করবে। ঠিক আছে? ঠিক আছে জি স্যার আমরা তাহলে পরের দিন শুরু করব চ্যাপ্টার 3, সেটি হলো নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন। এই নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনটা আমাদের এই ইন্টারপোলেশনের সাথে অনেকটা রিলেটেড, সেজন্য আমি আবার ওই চ্যাপ্টারটি শুরু করব, নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন। ঠিক আছে? আর আমাদের ম্যাডাম হয়তো দ্বিতীয় চ্যাপ্টারও অনেকখানি পড়ায় ফেলছেন। ওকে ঠিক আছে, আজকের মতো আমাদের ক্লাস এখানে শেষ করতে যাচ্ছি। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু